আমি সায়ন, আর আপনি শুনছেন চলো শোনা যাক। এই পডকাস্টে আপনি আড্ডা, গল্প, আলোচনা সবই পাবেন। তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন। আজ চলো শোনা যাকে আপনি শুনতে চলেছেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের পুরো বাড়ি। গল্পটি শুকতারা 101 ভূতের গল্প থেকে নেওয়া হয়েছে। আজকের গল্প শুনতে শুনতে কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর দেরি না করে চলো শোনা যাক। বাড়িওয়ালা বললে, হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকে আমার বাড়িখানা খালি পড়ে আছে। এই অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি। তবু লোকে কেন যে এখানে বাস করতে ভয় পায় তা আমি বুঝে উঠতে পারি না। আমি বললুম, বাড়িখানা আমার পছন্দই হয়েছে। আমি মিথ্যে ভয় পাওয়ার লোক নই, আর আমার কাছে বন্দুকও আছে। কিন্তু আপনি কত ভাড়া চান? বেশি নয়, মাত্র 50 টাকা। এবারের জন্যে আগে আমি 125 টাকা ভাড়া পেতুম, কিন্তু একে এখন দিনকাল খারাপ। তার উপরে বাড়ির সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই। তাই আপাতত 50 টাকা পেলেই আমি খুশি হব। আমি বললুম, আচ্ছা তাই সই। লক্ষ্য করল বাড়িওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাড়া কম, এই পোড়ো বাড়ির জন্যে অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এটাই সে সৌভাগ্য বলে মনে করল। লোকটার দেহ হাড় ছিঁড়ে, আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরাতন হাঁপনির রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখে মনে হলো যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ধুকতে ধুকতে ও লাঠি টকটক করতে করতে সে চলে গেল। বাঁচলুম। কেন জানি না, তাকে দেখে কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভাবে অমঙ্গলের অগ্রদূত। এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বিয়ারা রাম সহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাড়ি খোঁজার জন্যে। ভাড়া পেলুম মনের মতন বাসা। ফ্লোরের উপর দিব্যি দোতলা বাড়ি, নিচে 4খানা ও উপরে 2খানা ঘর, তার উপরে আছে রান্না ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী ও 2টি ছোট ছোট ছেলে মেয়ে। সুতরাং এই বাড়িতে আমাদের বেশ গলিয়ে যাবে। গেলবারে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদেরকে কেউ মারা পড়ে, কেউ কেউ পালিয়ে যায়, আজ পর্যন্ত আর তারা ফিরে আসেন। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময় মারামারি, লুটতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে সেই বস্তি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেই জন্যে বিশেষ মাথা ঘামালুম না, কারণ আমি নিজে কোনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তদায়ক। ভৃত্য রাম সহায় অনেক বিহারের মতন বেশ ভালো বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলে ডাকি। বললুম, রাম, আজকের মতন তুমি বাড়ি দোতলাটা সাফ করে রাখো। আজই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্য জিনিসপত্র নিয়ে আমরাই বাড়ি এসে উঠব। রাম বললে, যে আজ্ঞে হুজুর। ভাবতে লাগলো, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরও বেশি জলজল করে উঠল কেন? তা কি আনন্দে? না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এই প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রে। বলেছি, বাড়ির দোতলায়
মাত্র দুখানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর দুখানা বেশ বড়সড়। বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধ্যা হয়। স্থির করলুম নিদ্রাদেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি নিজেদের পদধ্বনি চারিদিকে প্রতিধ্বনি করে তুলল, ঠিক যেন আরও কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খাকা করা পোড়ো বাড়ি, এরকম ভ্রম হওয়া স্বাভাবিক। এই মিথ্যে ভ্রমটা মনের ভেতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলুম, কিন্তু পারলুম না। বারবার তবু মনে হতে লাগলো এ বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে। এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে তারা দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না। হয়তো মানুষের মনের ওপর কাজ করে কোনো কোনো স্থানকালের বিশেষত্ব, অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। নির্বাচিত ঘরে ঢুকে পড়লুম এক মুশকিলে। দক্ষিণ দিকের জানালা খুলে দিতেই মন উঠল শিউরে। পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উকি মারলুম জানলার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা এবং তারপরে খানিকটা জমির উপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি। কোথাও জনপ্রাণীর সারা শব্দ নেই। বললুম, রাম, ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গ্রীষ্মে দক্ষিণে জানালা বন্ধ করে তো আর ঘরে থাকা যাবে না। চলো পশ্চিমের দিকেই ঘরে যাই। রাম বললে, তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লুম আর এক কারণে। সুইচ টেপাটেপি করেও কোনো আলো জ্বালাতে পারলুম না। ইলেকট্রিকে তার কোথাও খারাপ হয়ে গিয়েছে। নাচর হয়ে রামকে বললুম, তুমি বাজার থেকেই বাতি কিনে আনো। আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে দিই, তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। বাতি নিভিয়ে কেমন একটা হয়তো অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলুম। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লুম বটে, কিন্তু তন্দ্রা ঘরেও মনে হয়েছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পরে জানি না, আমার ঘুম ভেঙে গেল আচমকা। আমার মুখের উপরে পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্নালোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তে অনুভব করলুম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটি জীবদেহ, কোমল রোমশ জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে পেলুম একটা জান্তব গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম এবং পর মুহূর্তে অচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বলার ব্যাপারটা আমার বিস্মিত করল না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে। কে ওখানে, কি ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার উপরে কেউই তো নেই। কেবল বিছানার উপর নয়, আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজেও সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারল না। এ কি ভ্রম? এ কি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহুবার চেষ্টা করার পরেও যে আলো আমি জ্বালাতে পারিনি, সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে? এগিয়ে সুইচ তুলে দিল, কিন্তু চেষ্টা করেও তো যে আলো জ্বালাতে পারিনি। এখন চেষ্টা করে তাকে আরও নেভাতে পারলুম না।
সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলুম। সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে। আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হতদন্তের মতন। উত্তেজিত স্বরে বললুম, রাম, এতক্ষণ আমার বিছানার উপরে কে শুয়েছিল? তারপর চেয়ে দেখো, ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠেছে। আমার মুখের পানে ফ্যাল করে তাকিয়ে রাম সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতবম্ব হয়েছে বোঝা গেল না। আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধরাস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলো কাদা মাখা পদচিহ্ন। দেখতে অনেকটা বিড়ালের থাবার মতন, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে বলে উঠলুম, হলপ করে বলতে পারি, আধ মিনিট আগেও ওই থাবাগুলোর দাগ ছিল না ওখানে। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রাম সহায় বললে, হুজুর, বাইরে চলে আসুন। বাইরে চলে এলুম, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটল রাস্তার ধারে রোয়াকের ওপরে। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা, সব কথা খুলে বললুম। বাড়িওয়ালা হাপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে, মেছেই ভয় পেয়েছেন। ঘরের ভিতরে ভাম এসেছিল, পাশের খানায় ভাম থাকে। কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলো কেমন করে? জানলা দিয়ে। ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। ধরলুম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার উপর পড়লে কেন? আপনি ভুল দেখেছেন, পায়ের চিহ্ন আগে থাকতে বিছানার উপরে ছিল। আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? তারের ভিতরে গলদ থাকলে অমন ব্যাপার মাঝে মাঝেই হয়। আপনি পাখা চলে আবার আপনি জ্বলে। মশাই, আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভাবনা নেই, ঠিক আছে? দেখছি বাড়িওয়ালার ওজোরের অভাব নেই। শুকনো হাসি হেসে বললুম, না, আর কোনো ভাবনা নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব। এতক্ষণ চলো শোনা যাকে আপনি শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের পোড়ো বাড়ি। আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা ভালো গল্প দেওয়ার। আপনার একটি লাইক আমাকে আরও উৎসাহ করবেন নতুন ভালো গল্প আনার জন্য। এবং পরের সপ্তাহে রয়েছে অন্যরকম চমক, তাই গল্প শুনতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ সুস্থ থাকুন এবং ভালো থাকুন, আর শুনতে থাকবেন চলো শোনা যাক।